ভাল লাগছে না। শুধু টাকা পয়সা একটু ভালো করে দেয় দেখে বাড়িতে পড়ে আসি। না হলে এমন ভয়ঙ্কর ভূতের বাড়িতে কেউ কাজ করে? এমন সন্ধ্যেবেলা এমন গা সমসমে রান্নাঘরে ঢুকে কাজ করতে হচ্ছে। নেহাতি টাকার প্রয়োজন, না হলে কি আসে এমন ভূতের বাড়িতে কাজ করতে? যাই, মাছ ভাজা করে নিয়ে যাই। আরে এ কি এমন শীতল বাতাস! বাতাস না, আমার কেমন যেন লাগছে। না যাই গে, তাড়াতাড়ি মাংসের তরকারিটা নিয়ে ফিরে যাই। বাতাস, আবার বাতাস! লক্ষণটা তো মোটেও ভালো দেখছে না। ও মা গো, এ তো দেখছি শুধু হাড়। মাংস খেলো কে গো? নিশ্চয়ই কোনো ভূতের কাজ। বাবা রে বাবা, আমি পালাই। কোন দুঃখে যে ভূতের বাড়িতে কাজটা নিয়েছিলাম, প্রাণটা খোয়াতে এসেছি নাকি? পালাই আমি, আর মরে গেলেও এই ভূতের বাড়ি আসবো না। কি হলো আবার? গভীর রাতে চোর এলো নাকি? না, এদের অত্যাচারে শান্তিতে ঘুমোনোও যাবে না। মনে হয় চোরই এসেছিল মাছ খেতে, কিন্তু মাছ খেয়ে শেষ করে যেতে পারেনি। আচ্ছা, তাহলে এই হলো আসল চোর। খা, মাছ খা, ভালো মতো খেয়ে বাড়ি যা। আমাকে আর চালাতে আসিস না রাতে। লতা চাচি, ও লতা চাচি। কিরে সিন্টু, তোর কি খবর? আজকাল তো তোকে দেখাই যায় না। আয় এখানে বস। কি রান্না করেছো চাচি? হাট থেকে মনি জানি ইলিশ নিয়ে গেল। সুন্দর তাজা মাছ পেয়েছি, তাই ঝোল রান্না করছি রে। চারটে ভাত খাবি নাকি রে সিন্টু? তোমার হাতের ইলিশের ঝোল আর আমি খাবো না? তোমার হাতের ইলিশের ঝোল মানেই অমৃত। তা চাচি, কটা কচু শাক দিয়েছো এর মধ্যে? না রে, আজ কচু শাক পাইনি, পেলে নিশ্চয়ই তোকে দিতাম। তোমার হাতের কচু শাক দিয়ে ইলিশের ঝোলের মতো মজার তরকারি আমি আর খাইনি। দাঁড়াও চাচি, আমি তোমাকে কটা কচু শাক এনে দিই, তুমি ঝোলের মধ্যে দিয়ে দিও, কেমন? তুই পারবি কচু শাক আনতে? পারবো না মানে? এই চিন্টু এমন এমন জায়গার খোঁজ জানে, তা তোমরা জানো না। কচু শাক আনা আমার জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। যা নিয়ে আয় তাহলে তোর কচু শাক। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি যাব আর আসবো। এই সিন্টু, দাঁড়া, কোথায় ছুটে যাচ্ছিস? লতা চাচির জন্য কটা কচু শাক তুলতে যাচ্ছি মা। কি বললি? তোকে না 100 বার বারণ করেছি, ওই ভূতে পাওয়া মহিলার কাছে যাবি না। আজ ও ঘরে ইলিশের ঝোল খেতে গিয়েছিলি তাই না? ইলিশ দেখলেই হতচ্ছাড়া এসে লকিয়ে ওঠে। এই হতচ্ছাড়া, তোকে আমি ঘরে রান্না করে দিই না? রান্না তো করে দাও, কিন্তু পছন্দের খাবার তো রান্না করে দাও না। কতদিন ধরে বলছি তোমাকে, আমাকে একটু কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোল করে খাওয়াও। না, তোমার চোখে তো ইলিশ মাছ চোখেই পড়ে না। হ্যাঁ, তোর কথায় মাছ রান্না করে ঘরে দানও আনি আর কি। তুই জানিস না সুন্দরপুরে কোথাও মাছ রান্না হয় না, আর কচু শাক দিয়ে ইলিশের ঝোল? আরে হতচ্ছাড়া, তুই কি জানিস না এই কচু শাক দিয়ে ইলিশের ঝোলই তো এই গ্রামের দানও ডেকে এনেছিল। তোমরা সব ভীতু, তাই মাছ খাও না। লতা চাচি অনেক সাহসী, এই গ্রামে একমাত্র চাচি মাছ খায়। তোর লতা চাচি তো মাছ খাবেই, সে তো নিজেই ভূতে পাওয়া মহিলা।
ওকে দানতে পেয়েছিল বলেই তো শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর তুই কিনা ভূতে পাওয়া মহিলার বাড়িতে খুরখুর করিস। চল ঘরে চল, আর কখনো যেন ও বাড়িতে তোকে না দেখি। চল বলছি। না, আমি যাব না। তুই যাবি না, তোর খারে যাবে। এদিকে ভূতের জন্য চৌধুরী বাড়ির এত টাকা বেতনের কাজটা গেল, আর এদিকে ছেলে ভূতে পাওয়া মহিলার বাড়িতে যায় মাছের লোভে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তোকে মাছ। চল বলছি। বড় ভাবি। কিরে নীলু, কিছু বলবি? বড় ভাবি, রানু তো কাজ ছেড়ে চলে গেল। রান্নাঘরের কাজ তো এই বাড়িতে কম নয়, আর পুরো ঘরের কাজ তো রয়েছেই। সব তদারকি আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি আরেকজন লোকের ব্যবস্থা করতেন তাহলে একটু ভালো হয়। হ্যাঁ রে, কাজের লোক তো খুঁজছি, তুই চিন্তা করিস না, 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। আর এই দারুটা বা কেন কাজ ছেড়ে চলে গেল? এদের নিয়ে আর পারি না বাপু। হাজার ভালো বেতন দিলেও একটা না একটা অজুহাত এরা ঠিক বের করেই। ভূতের ভয়ে তো রানু কাজটা ছেড়ে দিল ভাবি। রানু সে মাংসের বাটিটা তুললো, ভূতে নাকি আসার মেরে বাটিটা ফেলে দিয়েছিল। সে বাটিতে শুধু হাসছিল, কোনো মাংসই ছিল না। এবার আপনিই বলুন না ভাবি, এমন কাজ ভূতে ছাড়া আর কি করবে? তোদের যা কথা, বেড়ালেও তো করতে পারে। বেড়ালেই হয়তো মাংস খেয়ে হাড়গুলো ফেলে রেখে গেছে। এতগুলো মাংস বেড়ালে খেয়েছে? না না ভাবি, আমি বিশ্বাস করতে পারি না সেইটা বেড়ালের কাজ। বেড়ালে খায়নি তো হাতি এসে খেয়ে গেছে। বেড়াল ছাড়া আর কে খাবে? ভূতের ভয়ে রান্না করে যাও নাকি তোমরা? খেয়াল না রাখলে বেড়াল এসে তো খেয়েই নেবে। হয়তো একেবারে খায়নি, কয়েকবার এসে খেয়ে নিয়েছে। নিজেরা খেয়াল রাখবে না আর দোষ দেবে ভূতের। না মানে, আসলে ব্যাপারটা তো ভয়ারই ভাবি। কোন ভাবে কি দানু আবার? কিসব যাতা বলছো? যে দানর ভর যার ওপর ছিল সে তো চলেই গেছে। এখন সে দানব আসবে কোথা থেকে? সব তোমাদের মনের ভয়। যাও তো, গিয়ে কাজ করো গে। 15 বছর আগে বনলতার উপর দানব ভর করেছিল। দানভরের অপবাদ নিয়ে বনলতা চলে গেল, দানও কিন্তু যায়নি। সবার মাথার মধ্যে রয়ে গেছে। বুবু, ও বুবু, কি করছো তুমি? আরে সাবির যে, আয় আয়, কতদিন পর এলি। তা বোনের কথা বুঝি মনে পড়ে না? কি যে বলো বুবু, সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে বলো? আসলে ব্যবসার কাজে এত ব্যস্ত থাকি, সৃষ্টিকর্তার কৃপা আর তোমার সাহায্যে যে ব্যবসা দিয়ে দুটো টাকা পয়সার মুখ দেখছি, সে ব্যবসাকে তো আর অবহেলা করা যায় না, তাই না বুবু? তুমি টাকা পয়সা ঠিক মতো পাচ্ছ তো বুবু? হ্যাঁ পাচ্ছি তো। তোর লোক প্রতি মাসে এসে সময় মতো আমাকে ঠিক পয়সা দিয়ে যাচ্ছে। শুধু তুই আমাকে ঠিক মতো দেখতেই আসিস না, এই যা কষ্ট। আমাকে ক্ষমা করে দাও বুবু। বুবু, আর এ ভুল হবে না। ব্যবসায় নতুন লোক নিয়েছি, আমি এখন থেকে প্রতি মাসেই তোমাকে এসে দেখে যাব। তোমাকে তো কত বলি তুমি আমাদের বাড়ি চলো, সেখানে আমাদের সাথে থাকবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। না রে, গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। আর তুই তুই ক্ষমা চাইছিস কেন? তুই খুব ব্যস্ত থাকিস, আমি বুঝি তা। আসলে আমি তো একাই থাকি, তুই তো জানিস। কেউ এলে আমার খুব ভাল লাগে। গ্রামের লোকেরা তো কেউ এদিকটায় ভয়ই আসে না, তুই তো জানিসই। তাই মাঝে মধ্যে একটু খারাপ লাগে আর কি। তা আমি সবই বুঝি রে বুবু, এজন্য তো আমি আজও নিজেকে ক্ষমা করতে পারি না। সেদিন যদি... থাক, ওসব পুরনো কথা বাদ দে। 4টে ভাত খা, তোর পছন্দের তরকারি আছে। তাই? কচু শাক দিয়ে ইলিশের ঝোল? হ্যাঁ, সেটাই রান্না করেছি।
তোমার হাতের কচু শাক দিয়ে ইলিশের ঝোলের জবাব নেই বুবু। আমি আজও সেই স্বাদ ভুলতে পারি না। সেদিনও তো এই তরকারিটাই ছিল, তাই না? আমি প্রায়ই তরকারিটা রান্না করি, কিন্তু খাওয়ানোর মতো মানুষ পাই না। যাকগে, তুই বস, আমি তোকে খাবার বেড়ে দিই। মা, ও মা, মা। কিরে অন্তু, ডাকছিস কেন? কি হয়েছে? আমার ভীষণ খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে ভালো কথা, নীলু দিদিকে বল তোকে খাবার বেড়ে দেবে। খাবার বেড়ে দেওয়ার ব্যাপার না, আমি এসব তরকারি দিয়ে খাবো না। কেন রে? তুই মাংস খেতে তো ভালোবাসিস, আজও তো তাই রান্না হয়েছে। রোজ রোজ সেই মাংস আর ডিম খেতে খেতে বিরক্ত হয়ে গেছি আমি। কতদিন ধরে বলছি ইলিশ মাছের ঝোল খাবো। সেই ছোটবেলায় ফুপুর বাড়িতে খেয়েছি, আর আমাদের বাড়িতে কখনো ইলিশ মাছ তো দূরের কথা, অন্য কোনো মাছও তো আনা হয় না। কেন আনা হয় না মা? আমি একটু মাছ খেতেও পারি না। আমার যে ইলিশ খেতে খুব ইচ্ছে করে মা। তুই তো জানিসই বাবা, এ বাড়িতে মাংস আনা নিষেধ। তো দাদু যে হুকুম দিয়ে গেছেন সেই অনুযায়ী চলতে হবে। দাদু মারা গেছেন সেই কবে, এখনো সেই হুকুম নিয়ে পড়ে থাকলে হবে? এই লোকটা মরে গিয়েও শান্তি দিয়ে গেল না। ছি অন্তু, এভাবে বলতে হয় না। তোর দাদু না জেনে বুঝে কিছুই করেননি। কি এমন জেনে বুঝে করেছেন? মাছ রান্না করতে নিষেধ করেছেন। আচ্ছা কেন বলো তো? সেই ভূতের গল্প, তাই তো? সেই ভূত মরে গিয়ে দাদুর সাথে ডিগবাজি খাচ্ছে। আবার বাজে কথা। আমি কিচ্ছু জানি না, আমাকে মাছ রান্না করে খাওয়াতেই হবে। ইলিশ মাছ আমি চাই চাই, এই বলে দিলাম। এই বাড়িতে কখনো মাছ আনা হবে না অন্তু, বিশেষ করে ইলিশ মাছ। এই ইলিশ মাছই তো। যত সব বাজে গল্প। ছোট চাচির ওপর দানব ভর করে ইলিশ মাছের তরকারি সব খেয়ে ফেলেছিল, তাই না? এসব আমি মোটেও বিশ্বাস করি না। আমি কিছু জানি না। যেভাবেই হোক আমি ইলিশ মাছ খাবোই খাবো, আমি বলে দিলাম। অন্তু শোন, শুনে যা। অন্তু, এইটা কিন্তু ঠিক নয়। না, ছেলেটাকে নিয়ে আর পারি না। ওর বাবা চাচারা ফিরে যদি এসব জানতে পারে তাহলে খুব রাগ করবে। কি যে করি। সেই এক দানুর গল্প। দানু কোন আগে মাছ খেয়ে চলে গেছে, আর মাছের কাঁটা এদের মাথায় বিধিয়ে দিয়ে গেছে। এই দানুর জন্য এখন আমি মাছ খেতে পারি না। এই সুন্দরপুরে কি কেউ এমন নেই যে আমাকে একটু ইলিশ মাছ রেঁধে খাওয়াবে? আরে ছি, এগুলো কি? এই পথের মাঝে গোবর এলো কোত্থেকে? ছি ছি ছি, এখন আমি কি করি? আরে তোমার পা গোবরে পড়ে গেছে। এই ছেলে, এই, পা গোবরে পড়ে গেছে, এটা নিয়ে এত হাসার কি আছে? তোমার চেহারা দেখে খুব হাসি পাচ্ছে। ইলিশ মাছের চিন্তায় গোবরে পড়ে গেলে। তুমি জানলে কি করে আমি যে ইলিশ মাছের চিন্তা করছি? তোমার পেছন পেছন হাঁটছিলাম, তখন শুনতে পেয়েছি। যাকে, তুমি কি ইলিশ মাছ খেতে চাও? হ্যাঁ, আর আগে পা ধুতে চাই। দুটোই হবে, এসো আমার সাথে, চলো চলো। কোথায় যাব? আরে আরে এসো তো। লতা চাচি, ও লতা চাচি, লতা চাচি। আরে সিন্টু যে, আয় আয়। তোর সাথে এই সুন্দর ছেলেটা কি রে? মেহমান বুঝি? হ্যাঁ, মেহমানই ধরতে পারো গো, তোমার ইলিশ মাছের মেহমান। তার আগে ওর পাটা একটু ধোয়ার ব্যবস্থা করতে হয় যে চাচি। আরে ওর পা তো গোবরে পড়ে যাতা অবস্থা। এসো আগে,
পানি দিয়ে পা ধুয়ে নাও। এরপর তোমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিচ্ছি। এসো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচি। আমি ইলিশ মাছ খেতে পাবো সেটা ভাবতে আমার ভালো লাগছে। তাহলে তুমি থাকো, আমি পালাই। মা যদি দেখে আমি এখানে এসেছি, আমাকে আস্ত রাখবে না। বাহ, এ তো অমৃত। কচু শাক দিয়ে ইলিশের ঝোল আমি এর আগে কখনো খাইনি। আপনার রান্নার হাত আসলেই অসাধারণ চাচি, অসাধারণ। ও কিছু নয়, আমি শুধু যত্ন করি রান্না করি, এই যা। সুন্দরপুরে তো কেউই দানোর ভয়ে মাছ খায় না। আপনি কি সুন্দর ইলিশ মাছ রান্না করেছেন। আমারও সব ভয় নেই। যাকগে, তোমার খাবার ভালো লেগেছে, আমি তাতেই খুশি। বুবু, ও বুবু, বুবু। আরে অন্তু, তুই এখানে? আরে মামা, তুমি এখানে? বুবু, তুমি ওকে চিনেছো? ও আমার ভাগ্নে অন্তু। ভাগ্নে? মানে বড় ভাবির ছেলে? কি আশ্চর্য! হ্যাঁ, বড় বুবুর ছেলে। অন্তু, ইনি তোর ছোট চাচি। তোর জন্মের আগেই উনি বাড়ি ছেড়ে চলে যান। ঠিক চলে যান না, তাকে তাড়িয়ে দেওয়া হয়। মানে তুমি তুমি আমার ছোট চাচি? তোমার কথা আমি অনেক শুনেছি। তোমার ওপর নাকি দানর ভর ছিল, তাই শুনেছিস তো? আমি তোকে বলছি কি হয়েছিল। থাক না ওসব কথা সাবির। না না না, কেন থাকবে? অন্তুকে সব জানতে হবে। আর অন্তু কেন, সবাইকেই সত্যিটা জানতে হবে। ছোট চাচি, আমি তোমার মুখ থেকেই জানতে চাই আসলে কি হয়েছিল। হ্যাঁ বুবু, তুমি এতদিন চুপ করেছিলে, আর চুপ করে থেকো না। সব খুলে বলো অন্তুকে, খুলে বলো। আচ্ছা বলছি, সেদিন খেতো না বড় ভাবি, ভাগ্যের ওপর তো কারো হাত নেই। তোমার পরিবারের এই দুর্দশা একদিন নিশ্চয়ই কেটে যাবে। আমার মা বাবা ভাই বোনেরা কি খাচ্ছে কে জানে। শ্বশুর আব্বা যদি জানতে পারেন, তাহলে আমার পরিবারকে অনেক ছোট করবেন। ভিখিরি বাড়ির মেয়ে বলে আমাকে বাড়ি থেকে বেরও করে দিতে পারেন। এখন আমি কি করব? বাবার ব্যবসাটা লোকসানে পড়ে তাদের আজ এই অবস্থা। বাড়িটাও নাকি ছেড়ে দিতে হবে তাদের। যদি এখন এখানে চলে আসে, তাহলে কি হবে ছোট? আমার মান সম্মান কোথায় যাবে? ওসব নিয়ে তুমি ভেবো না তো। তোমার পরিবারের পাশে তোমাকে দাঁড়াতেই হবে। কিভাবে দাঁড়াবো বল? তাহলে তো এই পরিবার আমাকে ছাড়তে হবে। আরে, এই পরিবার কেন ছাড়বে? শ্বশুর আব্বা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি তাকে বুঝিয়ে বলবো। না না, তুই ওনাকে চিনিস না। গরিবদের উনি ঘৃণা করেন। আচ্ছা ঠিক আছে, কেঁদো না তুমি। মুখে কিছু দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার প্রিয় কচু শাক দিয়ে ইলিশের ঝোল করেছি আজ। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না রে। ইচ্ছে না করলেও যে খেতে হবে, না হলে যে তোমার শরীর খারাপ করবে। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বড় বুবু, ও বড় বুবু, বড় বুবু। আরে সাবির, তুই? বড় ভাবি তো এখানে নেই, কিন্তু তুই এদিকে কেন? আয়, বাড়ির ভেতরে আয়। ভেতরে আসতে চেয়েছিলাম, কিন্তু বড় বুবু আমার সাথে দেখা করতে যাচ্ছে না, তাই আমাকে দারোয়ান ঢুকতে দেয়নি। অনেক কষ্টে চৌক এড়িয়ে এখানে এসেছি। বুবু, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমরা বাড়ির সবাই কাল থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম বড় বুবুর কাছে খাবার পাবো, কিন্তু বড় বুবু তো দেখাই করতে চাচ্ছে না। দাঁড়া, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। তুই পেছনের দরজায় যা, আমি সেই দরজা দিয়ে তোকে খাবার দেব।
আচ্ছা ঠিক আছে বুবু, আমি পেছনের দরজায় অপেক্ষা করছি। তোদের তো অনেক খাবার প্রয়োজন, কি করা যায়? কচু শাক দিয়ে ইলিশের ঝোল তরকারিটা পুরো দিয়ে দিই, আর 4 জনের আন্দাজে ভাত। ভাতের পরও আমাদের হয়ে যাবে, কিন্তু তরকারি সে যাকে, পরেরটা পরে দেখা যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বুবু। নিজের বোন তো একবার দেখাও করতে চাইলো না, তুমি থাকাতে রক্ষা। থাক, আর ধন্যবাদ দিতে হবে না, তুই তাড়াতাড়ি যা, সবাই না খেয়ে বসে আছে। আচ্ছা বুবু, ঠিক আছে। ছোট ভাবি, তুমি কোথায় গিয়েছিলে সন্ধেবেলা? বাবা, বাড়ির পেছনে গিয়েছিলাম একটা কাজে। কেন? না মানে, এবারের পেছন দিকটা ভালো নয় তাই বলছি। ভাবি, এই পাতিলে তো কচু শাক দিয়ে ইলিশের ঝোল ছিল, সেগুলো কোথায়? সেগুলো আছে, আছে কোথাও। কেন, তোর জানতে হবে কেন? আজ অন্য তরকারি খেলে কি সমস্যা? না না না, সমস্যা নেই, কিন্তু অতগুলো তরকারি কোথায় গেল ভাবি? তোর অত শত ভাবতে হবে না, তুই যা, যা আছে তাই দিয়ে খা। তুমি কেমন ব্যবহার করছো ছোট ভাবি? বড় ভাবি, ও বড় ভাবি। কি হয়েছে রিনু, চিৎকার করছিস কেন? ছোট ভাবি কেমন যেন করছে গো, মনে হচ্ছে কিছু ভর করেছে, দানও ভর করেছে। এবারের পেছনে দানও আছে আগেই শুনেছিলাম। কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? সাহেব, ছোট ভাবির উপর দানও ভর করেছে। ওই দেখুন না, কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোলের পুরো পাতিলটাই খালি। কি সব বাজে বকছো? ছোট বৌমা, পাতিলের তরকারি সব কোথায়? সত্যি বললে বড় ভাবির ক্ষতি হবে, না জানি বাবা কি করেন। বড় ভাবির পুরো পরিবার গরিব হয়ে গেছে শুনলে বড় ভাবির সাথে তিনি খারাপ ব্যবহার করবেন না। সত্যিটা বলা যাবে না, তার সে নিজের ওপর দানভরের অপবাদ নেওয়াই ভালো। সব আমি খেয়েছি বাবা। এতগুলো তরকারি তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ বাবা। কি ভয়ঙ্কর! এইসব তুই কি বলছিস লতা? এ তো দেখছি এর ওপর সত্যিই দানব ভর করেছে, এতগুলো তরকারি খেয়ে ফেললো। ওকে তো এই বাড়িতে রাখা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দারোয়ান, দারোয়ান! এরপর থেকে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাই, আর এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সুন্দরপুরের লোকেরা আজও দানুর ভয়ে মাছ খেতে ভয় পায়, বিশেষ করে কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোল। আমিও আর বাড়িতে ফিরে যাইনি। সেদিন আমি খাবার আনতে না গেলে বুবুরও বাড়ি থেকে বের হয়ে যেতে হতো না। আমার বড় বুবুর জন্য বুবুকে এই দানভরের অপবাদ ঘাড়ে নিতে হলো। আর এ অপবাদ নিতে হবে না। ছোট চাচি, চলো, তুমি বাড়ি ফিরে চলো। চলো চলো। বাড়ি ফিরে যাবো? হ্যাঁ, এই সুন্দরপুরের সব ঘরে আবারও কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোল ফিরিয়ে আনতে হবে। চলো চাচি, সবার ভুল আজ ভেঙে দাও। আমি আর মামা তোমাকে সাহায্য করব। চলো চলো। হ্যাঁ বুবু, অনেক তো হলো, এবার চলো। এই মিথ্যে দানকে সুন্দরপুর থেকে দূর করতে হবে। অনেক তো অপবাদ নিলে, আর কত বলো তো, আর কত? আচ্ছা বেশ, আমার অন্তর জন্যে আমি সব করব। চল বাবা, চল সাবির। গ্রামের এক কোণে কাদা মাটি আর খড় দিয়ে বানানো ছোট্ট একটা করে ঘর। সেই ঘরেই থাকতো এক গরিব চাষি, তার নাম ছিল কালু।
কালু সকাল হয়ে মাঠে যেত কোদাল হাতে, আর সন্ধে হলে খালি হাত নিয়ে ফিরত। তার নিজেই বলতে ছিল একটা ছোট্ট জমি, আর তার পাশে ছিল এক খণ্ড বিল, আর তার ঘরে ছিল এক বুড়ো মা। কালু, বাবা কালু, কোথায় রে তুই? বাড়ি কি এলি? হ্যাঁ মা, এই তো এখনই এলাম। তুমি কি করে বুঝলে আমি এসেছি? তোর আসার শব্দেই তো আমি বুঝতে পারি, কারণ আমি যে তোর মা। মা, আমি গোসল করে আসি। আমার সারা গায়ে সব কাদা মাটি লেগে আছে যে। যা বাবা, আমি তোর জন্য খাবার বাড়ছি। খুব খিদে পেয়েছে গো, তাড়াতাড়ি খেতে দাও। নে বাবা, তোর ভাত তো বেড়েই রেখেছি, খেয়ে নে। তোর শরীরের ওপর বড্ড ধকল যায়, এটা আমি বুঝি রে বাবা। খুব খিদে পেয়েছে। সারাদিন কোনো সময় একটু বসতেও পারি না। সারা দিনই শুধু কাজ করতেই হয় আমাকে। এত কাজ করে কি লাভ হয় বলতো? শুধু তো কাজই করিস, কাজের তো কোনো ফল পেতে দেখি না। কি করব বলো মা, কষ্ট তো আর কম করি না, তারপরেও ফসল ভালো ফলাতে পারি না। তোর কপালটাই বুঝি পুড়ে গেছে রে বাবা, তোর কপালে ভালো কিছু নেই। কি করে থাকবে বলো? পরপর 3 বছর ধান চাষে কোনো ফল হয়নি। একবার খরা, একবার বন্যা, একবার পোকায় সব ধান নষ্ট করে দিয়েছে। ওদিকে মহাজনের ঋণ বেড়েই চলেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না মা। আর মানুষের কটু কথা, আর মানুষের কটু কথা যেন ছায়ার মতো আমার সাথেই থাকে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। হাসাহাসি করবে না তো কি করবে? সারাদিন গাধার মতো খাটিস, আর খাটা খাটুনি শেষে শেষে কিনা পাস কাঁচকলা। কেমন করে চাষ করতে হয় সেটা তুই কবে শিখবি কে জানে। আরে ধুর, খাবই না। মাও আমাকে বোঝে না। কপাল যখন সঙ্গ দেয় না, তখন নিজের ছায়াও সরে দাঁড়ায়। আরে শোন খোকা, খেয়ে যা, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম রে। এভাবে দিন পার হতে লাগলো। কালুর জীবন কঠিন থেকে আরো কঠিন হতে লাগলো। কালুর জীবন চারিদিক থেকে হতাশায় আর অভাবে ছেয়ে যেতে লাগলো। আর এই সবকিছু দেখার পর কালুর মা কালুকে বিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন। কালু, তোকে একটা কথা বলার ছিল। কি কথা মা, বলো। শোনো শোনো, মানুষের মতো আবার খোঁটা দিতে শুরু করো না। ভাবছি তোকে একটা বিয়ে দেব। একটা মেয়ে মানুষ ঘরে এলে মনে হয় তোর কপাল ফিরবে। মা, আমি তো নিজেই টানাটানিতে আছি। বউ এনে কি খাওয়াবো? দুজনের পেট চালাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আবার 3 জন। আরো কষ্ট বাড়বে মা। ওসব চিন্তা আমার, এমনিতেও তো কষ্টে আছি, না হয় আর একটু কষ্টে থাকলাম। আমি চাই তুই একটু মানুষ হ, তোর কপালটা একটু বদলাক, তোর মন ভালো হোক, তুইও ভালো হয়ে বাঁচ। কেন মা, বউ কি ভাগ্য বদলানোর মেশিন নাকি, যে বউ আসলে আমার ভাগ্য বদলে যাবে? মেশিন না হোক, কিন্তু অনেক সময় বিয়ে করলে মানুষের ভাগ্য বদলে যায় রে কালু। মা, ওসব চিন্তা বাদ দাও তো। আমি একটু মহাজনের বাড়িতে যাচ্ছি। মহাজনের বাড়ি আবার কি করতে যাচ্ছিস? দেখি আর কিছু ঋণ নিতে পারি কিনা। এত ঋণ করে শোধ করবি কি করে? আর ঋণ নিস নে রে কালু। কালু তার মায়ের কথায় কান্না দিয়ে মহাজনের বাড়িতে চলে গেল। মহাজন মশাই, ও মহাজন মশাই, মহাজন মশাই, বাড়িতে আছেন? মহাজন মশাই। এই হাবু, কে ডাকছে রে? কে আবার?
আমাদের কালু মহারাজ। মনে হয় আবার ঋণ নিতে এসেছে। না, এই কালুকে নিয়ে আর পারি নে বাবু। ঋণ শোধ দেওয়ার কোনো খোঁজ থাকে না, দুদিন পর পর টাকা নিতে চলে আসে। কি যে করব। একটা উচিত শিক্ষা দিতে পারেন না, তাহলে তো আর আসবে না। হাবু, তুই ঠিকই বলেছিস। যা, ডাক দে। আজ একটা শিক্ষা ওকে দিতেই হবে। কিরে কালু, এত চিৎকার করছিস কেন রে? এত চিৎকার করছিস কেন? মহাজন মশাই কি আছে নাকি? হ্যাঁ, ভেতরে আছে। আয়, ভেতরে আয়। কি রে কালু, তা কি মনে করে এলি আজ আবার? মানে মহাজন মশাই, কিছু মনে করবেন না। যদি আর কিছু টাকা ধার দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। আচ্ছা কালু, তোর কি কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? 2 দিন পর পর ঋণ নিতে চলে আসিস। তুই কি জানিস তোর ঋণ কত হয়েছে? হ্যাঁ, জানি। আমার তো মনে হয় না এই যে তোর কাছে কত টাকা পাবো সেটা তো দেওয়ার কোনো খোঁজ নেই। রোজ মুখ উঠিয়ে টাকা চাইতে ঠিক চলে আসিস। এমন করে টাকা চাইতে আসে যেন টাকা সব ও আয় করে রেখে গেছে, তাই না মহাজন? নেহাত আমি একজন ভালো মানুষ, এজন্য তোকে কিছু বলি না। তোকে মাত্র 6 মাস সময় দিলাম। তার মধ্যে যদি আমার সব টাকা শোধ না দিতে পারিস তাহলে তোর ভিটে মাটি ছাড়া করব আমি। এই আমি তোকে বলে দিলাম। যা এখান থেকে, যা। যখন ইচ্ছে তখন চলে আসবে, যত সব। কি রে কালু, ঋণ পেলি? না মা, মহাজন আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। না, তোর কোনো কথাই আমি আর শুনবো না। এবার তোকে আমি বিয়ে দিয়ে ছাড়বই ছাড়বো। মা, আমার মতো অভাগাকে কে বিয়ে করবে বলো তো? সেটা তুই আমার ওপর ছেড়ে দে। আচ্ছা, তুমি যা ভালো বোঝো সেটাই করো। এর কিছুদিনের মধ্যেই পাশের গ্রামের এক অনাথ শান্ত মেয়ে মিনার সাথে কালুর বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল খুব সাদামাটা, একটু ডাল ভাত আর এক মুঠো পায়েস। কালুর মায়ের চোখে আনন্দের জল। বৌমা, আজ থেকে এটা তোমার বাড়ি। এটাকে কি করে সুখের মহল বানাবে সেটা তোমার দায়িত্ব। সীমা, আমি সবসময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। এই সংসারটাকে আগলে রাখবো মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। মিনা খেয়াল করলো কালু সব সময় মনমরা হয়ে থাকে। মিনা কালুর কাছে গিয়ে গা ঘেঁষে বসলো। কি গো, বিয়ের পর থেকেই দেখছি তুমি সব সময় মনমরা হয়ে থাকো। তোমার কি মন খারাপ, নাকি আমাদের বিয়েতে তুমি খুশি নও? গিন্নি, মন খারাপ না, আমার ভাগ্যটা বড্ড খারাপ। তাই ভয় হয় তোমাকে কি করে সুখে রাখবো। তুমি কি এই অভাবের সময় আমার পাশে থাকবে নাকি থাকবে না? কিসের ভয় বলো তো? আমি থাকবো তোমার পাশে। চলো আমরা একসাথে কষ্ট ভাগ করি, আর এর থেকে বের হবার পথ একসাথে খুঁজি। গিন্নি, আজ কত বছর ধরে ক্ষেতের ফসল ভালো হয় না। মহাজনের কাছে ঋণের বোঝা 6 মাসের মধ্যে শোধ করতে বলেছে, না হলে সব জমি জমা নিয়ে নেবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো, এই চাষের কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে হবে। অন্য কাজ? কি কাজ করব? দাঁড়াও, একটু ভেবে দেখি কি কাজ করা যায়, পরে তোমাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন উঠি আমি। কোথায় ছুটলে? বিলের পারে
বাড়িতে ভালো লাগছে না, বাতাসে সেখানে গিয়ে গাটা একটু মেলবো। তুমি কাজ করো। হঠাৎ মিনার মাথায় একটা বুদ্ধি এলো। দুদিন ধরে সে অনেক ভাবলো। একদিন রাতে কালু বারান্দায় বসে কিছু একটা ভাবছিল। ঘর থেকে এক পা দুপা করে মিনা এলো কালুর কাছে। কে? গিন্নি? বুঝলো কি করে? আমি বুঝতে পারি তোমার চলন চাহনি। এসো এসো, বসো পাশে। কিছু ভাবলে? হ্যাঁ ভেবেছি তো, সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে বলে ফেলো। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, পেছনে যে বিলটা আছে না, ওই জমিটা কাদের গো? ওইটা অমন করে ফেলানো কেন? ওখানে কি কিছু হয় না? গিন্নি, ওটা আমার জমি, কিন্তু কোনো কাজের না। বর্ষার সময় ওটা ডুবে যায়, আর খরার সময় কাদা জমে থাকে। এই জন্য ওটা ফেলানোই থাকে। আমরা তো ওই বিলটাকে কাজে লাগাতে পারি। গিন্নি, ওই অকেজো জমিটা কি কাজে লাগবে গো, বলো তো? আমার মামার বাড়ির কাছে একটা ক্ষেত আছে, সেখানে সবাই চিংড়ি চাষ করে। মেয়েরা পর্যন্ত চিংড়ি চাষ করে। তুমি চাইলে ওই বিলের জমিতে চিংড়ি চাষ করতে পারো। চিংড়ি চাষ? মাছ চাষ তো আমি কখনোই করিনি। এটার সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। যেটা সম্পর্কে জানি সেটাই তো ঠিক মতো করতে পারি না। চিংড়ি চাষ করব কি করে? ওগো, আমি আমার মামার বাড়ির সবাই চিংড়ি চাষ করে দেখেছি। আমি আর তুমি দুজন মিলে আমাদের চিংড়ির ক্ষেতের কাজ করব। কিন্তু যদি চিংড়ি ঘেরে লাভ না হয় তাহলে কি করব? চিংড়িতে প্রচুর লাভ হয়। কোনো মতে যদি কষ্ট করে ভালো মাছ চাষ করতে পারি না, তাহলে তোমার সব দিন শোধ হয়ে যাবে। তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না। সত্যি বলছো গিন্নি? কিন্তু তুমি এসব কিছু জানো কি করে? সবার চাষ দেখে দেখে সেই ছোট থেকেই তো চিংড়ি চাষ দেখে আসছি। এবার শিখতেও রাজি। যদি তুমি সাহস করে আমাদের বিলে চিংড়ি ক্ষেতটা দাও। আচ্ছা গিন্নি, তুমি যখন পাশে আছো তাহলে একটা ঝুঁকি নিয়েই দেখি। জীবনে তো কত লস খেলাম, এবার যদি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকায়। দেখো, এবার আমাদের কষ্টের দিন নিশ্চয়ই শেষ হবে। এবার আমরাও সুখের মুখ দেখব, যদি উপরওয়ালা সহায় হয়। সেদিন থেকে শুরু হলো তাদের নতুন জীবন। নিজের হাতে কালু বিল পরিষ্কার করলো। কালু ও মিনা বাঁশ কেটে ঘেরের পার বাঁধলো। ধার করে কিছু খাবার আর চিংড়ি পোনা এনে তারা চিংড়ি চাষ শুরু করলো। প্রথম মাসে সমস্যা পিছু ছাড়লো না। বিলের পার ভেঙে গেল, খাবার পচে গেল, মাছ কিছুটা মরে গেল। পাশের বাড়ির লোকেরা হাসতে হাসতে বলল, একদিন তাদের প্রতিবেশী বিলের পার দিয়ে যাচ্ছিল। কিরে কালু, ধান চাষ করে মন ভরে গেছে, এবার মাছ চাষ শুরু করেছিস নাকি রে? তোর যে কপাল, তাতে কিচ্ছুটি নেই রে। কপালে আছে কি নেই সেটা ওপরওয়ালা জানে গো দিনুদা। তুমি আমি জানবো কি করে? চেষ্টা তো করে দেখি। কর কর, চেষ্টা কর, দেখ চেষ্টা করে কিছু করতে পারিস কিনা। আমাকে নিয়ে এত ভাবতে হবে না গো দিনুদা, তোমারটা তুমি ভাবো। লোকে বলে না, খালি কলসি বাজে বেশি, তাই হয়েছে তোর অবস্থা। যা পারিস করগে, তাতে আমার কি? দিনুর কথা শুনে কালু মন খারাপ করে তার চিংড়ির ঘেরের কাছে বসে থাকলো। রাগে দুঃখে অপমানে কালুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মিনা এসে কালুর পাশে বসলো। ওগো, লোকের কথায় কান দিও না। লোকে তো কত কিছুই বলবে, তাতে কান দিলে চলবে নাকি? প্রতিবেশীদের স্বভাবই ওরকম, শুধু অন্যজনকে খোঁচানো। গিন্নি,
সবাই আমাকে নিয়ে এত হাসাহাসি করে, আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। ওগো, লোকজনের কথায় কান্না দিয়ে নিজের উপর বিশ্বাস ধরে রাখো, দেখবে তুমি সফল হবে। তুমি শোনোনি, সবাই বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজ থেকে আমি আর কারোর কথাই কান দেব না, নিজের ওপর বিশ্বাস রাখবো। এবার আমাকে সফল হতেই হবে, হতেই হবে আমাকে সফল। হ্যাঁ, সবসময় এটাই মাথায় রাখবে। আর লোকে যা বলবে তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেবে। এরপর থেকে রাত দিন এক করে কালু আর মিনা তাদের চিংড়ির ঘেরে কাজ করতে লাগলো। পানির মাত্রা, খাবারের মাত্রা, দেওয়ার সময়, রোগের লক্ষণ সব। 3 মাস পর কালুর চিংড়ির ঘের যেন সোনায় ভরে উঠল। চিংড়িগুলো বড় হয়ে উঠেছে, ঘেরের পানিতে যেন চিংড়িগুলো সোনার মতো ঝিলমিল করতে লাগলো। মা, ও মা, গিন্নি, ও গিন্নি, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো, বাইরে এসো তাড়াতাড়ি। কি রে খোকা, এমন করে ডাকছিস কেন? কি গো, চিংড়ির ঘেরে কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি গো গিন্নি, আমাদের চিংড়ি ঘের চিংড়িতে ভরে গেছে গো, চিংড়িতে ভরে গেছে। ও মা, তাই নাকি রে খোকা? তাহলে তো আজ আমার বড্ড খুশির দিন রে। হ্যাঁ মা, আমার আর তোমার বৌমার কষ্টগুলো সার্থক হতে চলেছে গো, সার্থক হতে চলেছে। দেখতে দেখতে কালুর ঘেরের চিংড়িগুলো বিক্রির মতো হয়ে গেল। তারপর শহর থেকে যতীন নামে এক ব্যবসায়ী এলো গ্রাম থেকে চিংড়ি কিনবে বলে। গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ কালুর ঘেরটি চোখে পড়ল তার। আরে বাহ, এত সুন্দর ঘের! এই ঘেরটা কার? কাছে গিয়ে দেখি তো। আরে, এটা তো চিংড়ির ঘের। তার মানে আমার গ্রাম থেকে চিংড়ি কেনার স্বপ্নটা সত্যি হতে চলেছে। কে আপনি? কি দেখছেন এইভাবে? আমি যতীন, মাছ ব্যবসায়ী। তোমার ঘেরটি চোখে পড়লো তাই দেখতে এলাম। তাই চিংড়ি কি বিক্রি করবে নাকি তুমি? হ্যাঁ, চিংড়ি তো বিক্রি করবই, যদি তেমন দামে পোষায় তবেই বিক্রি করব বাবু। তোমার ঘেরের চিংড়িগুলো বেশ বড় বড় আর অনেক মোটা তাজা। এমন চিংড়ি তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম। এমন মাছ শহরে খুব চাহিদা। আপনি সত্যি বলছেন বাবু? হ্যাঁ গো, আমি তোমার সব চিংড়ি কিনে নিতে চাই। দাম যা চাও তাই দেব, কিন্তু সব চিংড়ি আমাকেই কিন্তু দিতে হবে। আপনাকেই দেব বাবু, আপনাকেই দেব। আপনি আমার বিরাট বড় উপকার করলেন বাবু। এই নাও তোমার চিংড়ির অ্যাডভান্স দিয়ে গেলাম। আর কাল সকালে আমার লোকসহ চিংড়ির গাড়ি আসবে, সব মাছ নিয়ে যাবে। কেমন? ওরে বাবা, এত টাকা সব আমার? হ্যাঁ, তাহলে এই কথাই রইল। আমি এখন আসি তাহলে, কেমন? এত টাকা একসাথে দেখি কালু তো কথাই হারিয়ে ফেলল। এত টাকা সে তার জন্মেও দেখেনি। টাকা নিয়ে কালু তার মায়ের জন্য নতুন শাড়ি কিনলো।
আর মিনার জন্য এক জোড়া সোনার কানের দুল কিনলো আর প্যাকেট ভরে সব রকমের বাজার করলো। মা, ও মা, গিন্নি, ও গিন্নি, তোমরা বাইরে এসো, দেখো তোমাদের জন্য কি এনেছি, দেখে যাও। মা, ও মা, এই দেখো তোমার জন্য নতুন শাড়ি এনেছি গো। নাও নাও, ধরো। আর গিন্নি, ও গিন্নি, তোমার জন্য সোনার দুল এনেছি। সোনার দুল? মা, মাগো, তোমার অভাগা ছেলের কপাল খুলে গেছে গো মা। খোকা, এত টাকা তুই কোথায় পেলি? মা, আমাদের চিংড়ির ঘেরটা আমাদের কপাল খুলে দিয়েছে। শহরের এক বাবু আমার সব চিংড়ি কিনে নিয়েছে, কিছু টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। অ্যাডভান্স? ওই একটা হলো আর কি, আর বাকি টাকা কাল দিয়ে যাবে। সেই টাকা দিয়ে আমি জমিদারের সমস্ত ঋণ শোধ করে দেব, ঘেরে আবারও চিংড়ি ছাড়বো। আমি তোকে বলেছিলাম না বউ এলে তোর কপাল ফিরবে? দেখলি তো মিনা কেমন লক্ষ্মী বউ। হ্যাঁ গো মা, ওর জন্যই তো এত কিছু করতে পেরেছি গো মা। হ্যাঁ রে খোকা, আজ আমি বড্ড খুশি, আজ যে আমার খুশির দিন। মা, মিনা শুধু বউ হয়ে আসেনি, আমার কপালটা নিজের হাতে পাল্টেও দিয়েছে গো মা। আজ মিনার বুদ্ধির জন্যই আমি সফলতার মুখ দেখতে পেরেছি গো মা। হ্যাঁ রে খোকা, সবচেয়ে বড় ভাগ্য বদল আসে তখনই যখন পাশে একজন কেউ বিশ্বাসী সঙ্গী থাকে, যে শুধু ভালোবাসে না, সাহসও দেয়। এই জন্যই তো তোকে বিয়ের কথা বলতাম। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ মা। ওগো, আমার জন্য কানের দুল না এনে মহাজনের ঋণের টাকাও তো শোধ করতে পারতে। গিন্নি, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব শোধ হয়ে যাবে, বুঝলে? পরের দিন কালু খুশি মনে টাকা নিয়ে গেল মহাজনের বাড়ি। মহাজনের বাড়িতে হাবু আবারও কালুকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। কিরে কালু, তুই নাকি মাছ চাষ শুরু করেছিস? এবার কি সর্বশান্ত হয়েই ছাড়বি নাকি রে? কালু, তোকে না বলেছিলাম ঋণের টাকা শোধ না করলে তোকে আর কোনো টাকাই দেব না? আর তোকে যে 6 মাস সময় দিলাম, সেটা কি তোর মাথায় আছে রে কালু? হ্যাঁ আছে, আর আমি আপনার কাছে ঋণ নিতে আসিনি। ঋণ নিতে আসিসনি? তাহলে কি করতে এসেছিস রে পাগলা? আপনার ঋণের টাকা সুদ সমেত ফেরত দিতে এসেছি। এই নিন আপনার টাকা মহাজন মশাই, আপনার টাকাটা বুঝে নিন। এত টাকা? এত টাকা তুই কোথায় পেলি রে? কোথায় পাবো আবার, নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি। ওপরওয়ালা সাথে থাকলে কার সাধ্যি আছে পা ধরে নিচে নামানোর? কি রে হাবু, এটা কি হলো রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মশাই। তার মানে চিংড়ি ঘেরে বেটা লাভ করেছে, তার জন্য বুক ফুলিয়ে টাকাগুলো দিয়ে গেল, তাই না? হ্যাঁ, এরপর কালু বিলে আরো 2টো চিংড়ির ক্ষেত করলো, বাড়িতে নতুন ঘর করলো, মা বউয়ের সমস্ত অভাব পূরণ করলো, এতদিন যেগুলোর জন্য কষ্ট হচ্ছিল তাদের। কালু মা আর বউকে নিয়ে সুখে সংসার করতে লাগলো। বিলের চিংড়ি ক্ষেতটা যেন সৌভাগ্য হয়ে তাদের হাতে ধরা দিল।